করোনায় ক্ষতিগ্রস্ত ৩৬.৫ লাখ দরিদ্র পাবেন ২,৫০০ টাকা করে। আজ থেকে মোবাইলে পৌঁছে যাবে সহায়তা। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত বাড়ছেই। একদিনে ৩,৫২২ জনের প্রাণহানি, ৪ লাখেরও বেশি শনাক্তের রেকর্ড। করোনায় আরও কঠিন শ্রমিকের জীবন, লকডাউনে আয় কমেছে ৬৮ ভাগের। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর পরামর্শ। এবং ২ মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। করোনা লকডাউনে মাছ বাজারজাত নিয়ে শঙ্কা। ইন্ডিপেন্ডেন্ট সংবাদের প্রধান শিরোনামগুলো শুনছিলেন। পুরো খবর নিয়ে আছি শাফাত বিন ফরিদ। করোনায় ক্ষতিগ্রস্ত ৩৬.৫ লাখ গরিব মানুষকে ২,৫০০ টাকা করে মোট ৯১২,৫০,০০,০০০ টাকা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১ মে থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে সহায়তার টাকা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এই কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ঈদের আগেই প্রধানমন্ত্রীর সহায়তা পাচ্ছেন নিম্নবিত্ত পরিবার ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যারা করোনাকালে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। নগদ, বিকাশ, রকেট ও শিওর ক্যাশের মাধ্যমে টাকা পৌঁছে যাবে ৩৬.৫ লাখ মানুষের মোবাইলে। সব রকম স্বচ্ছতা নিশ্চিত করতে এই সহায়তা কার্যক্রম সরাসরি তদারক করা হচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। ২রা মে মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে এটি এই ৩৬,৫০,০০০ দরিদ্র এবং অসহায় ছিন্নমূল মানুষকে অর্থ প্রদান কার্যক্রম সেটিও শুরু হতে যাচ্ছে এবং সেক্ষেত্রেও প্রায় ৯১২,৫০,০০,০০০ টাকা মাননীয় প্রধানমন্ত্রী স্যাংশন করেছেন। গত বছরও করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ও কর্মহীন হয়ে পড়া ৩৫ লাখ পরিবারকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৮৮০ কোটি টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী। এবার করোনার শুরুতেই প্রধানমন্ত্রীর নির্দেশে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ৫৯০ কোটি টাকা সহায়তা দেয় ত্রাণ মন্ত্রণালয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ১০.৫ কোটি টাকা সাহায্য জেলা প্রশাসকদের মাধ্যমে বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে ১,৫০০ কোটি টাকার বেশি বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রান্তিক জনপদ যারা একেবারে রিক্সা চালক, ভ্যান চালক, মোটর শ্রমিক, তারপর হিজড়া, নরসুন্দর বা বেদে, ভিক্ষুক, এই সকল শ্রেণী পেশার মানুষকেই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ত্রাণ প্রদান করা হচ্ছে। এছাড়া হাওর অঞ্চলে ধান কাটা নির্বিঘ্ন করা, টিসিবির মাধ্যমে ৬ মে পর্যন্ত ন্যায্য মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আপনাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, সরকার সব সময় আপনাদের পাশে রয়েছে। করোনা সংক্রমণের এই দুঃসময়ে সাংবাদিকদের সহযোগিতার জন্য সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত নিয়ে ২৪ ঘণ্টায় বিশ্বে সবার শীর্ষে আছে ভারত। একদিনে দেশটিতে প্রাণ গেছে ৩,৫২২ মানুষের। দেশটিতে একদিনে শনাক্ত রেকর্ড ৪,০২,০০০-এর বেশি। এদিকে বিশ্বে একদিনে প্রাণ গেছে ১৪,১২৪ জনের, শনাক্ত ৮,৬৫,০০০-এর বেশি রোগী। ব্রাজিলে একদিনে প্রাণহানি ২,৮৭০ এবং শনাক্ত ৭৩,০০০-এর বেশি রোগী। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৭৫৩ জনের এবং আক্রান্ত ৫৮,৩০৬ জন। শুক্রবার এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, এখন পর্যন্ত ১০ কোটি মার্কিন নাগরিক পুরোপুরি টিকা পেয়েছেন। বিশ্বে এখন পর্যন্ত মোট প্রাণহানি ৩১,৯৩,০০০ ছাড়িয়েছে এবং শনাক্ত ১৫,১৯,০০,০০০ লাখের বেশি। এদিকে ২৪ দিন পর দেশে করোনায় মৃত্যু ৬০-এর নিচে নামল। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫৭ জনের। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো ১১,৪৫০ জনের। নতুন করে আক্রান্ত হয়েছেন ২,১৭৭ জন। শনাক্তের হার ১০.৩৪%। কঠোর লকডাউন শুরুর পর থেকেই কমে আসছিল করোনা শনাক্তের হার। গত ২৪ ঘণ্টায় মৃত্যু কমে দাঁড়িয়েছে ৫৭ জন। ২৮ ও ২৯ এপ্রিল মৃত্যু হয়েছিল ৭৭ ও ৮৮ জনের। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু হল ১১,৪৫০ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া ৫৭ জনের ৩২ জন পুরুষ আর নারী ২৫ জন। মৃতদের মধ্যে ৩৫ জনের বয়স ৬০-এর বেশি। মৃত্যুর হার ১.৫১%।
দেশের 419 পরীক্ষাগারে 24 ঘন্টায় 21,046 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,177 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.34%। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 7,59,132 জনে। বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণের হার কমলেও স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবেই। ঈদ সামনে রেখে যারা মার্কেটে কেনাকাটা করছেন তাদের নিতে হবে বাড়তি সতর্কতা। যখন আমরা বাড়ির বাহির হব তখনই অবশ্যই মাস্ক পরিধান করতে হবে, সম্ভব হলে ডবল মাস্ক পরিধান করতে হবে এবং রাস্তাঘাটে এবং শপিং মল সমূহে বা অন্যান্য যেখানে আমরা যাব সেখানে নির্দিষ্ট দূরত্ব মেনটেন করতে হবে। আমরা যখন বাসায় ফিরে আসব তখন আমাদের অবশ্যই যে ড্রেস পরে আমরা বাইরে যাব এই সকল ড্রেস সব আলাদা করে সাবান দিয়ে পরিষ্কার করতে হবে। এদিকে দেশে নতুন করে সুস্থ হয়েছেন আরো 4,325 জন। মোট সুস্থ 6,81,426। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও করোনা পরীক্ষার জন্য রাজধানীর বুথগুলোতে ছিল মানুষের ভিড়। করোনা টেস্টের পর্যাপ্ত কিট মজুদ আছে দাবি করে স্বাস্থ্য বিভাগ বলছে, যে গতিতে কিট সরবরাহ করা হচ্ছে তাতে সংকট হওয়ার কোনো কারণ নেই। এদিকে গেল কিছুদিনে সংক্রমণ কমায় হাসপাতালগুলোতে সাধারণ শয্যা খালি থাকলেও বাড়ছে আইসিইউ চাহিদা। স্বাস্থ্য অধিদপ্তরের 29 এপ্রিলের তথ্য অনুযায়ী রাজধানীতে করোনার জন্য নির্ধারিত 42 হাসপাতালে 5,644টি সাধারণ শয্যার মধ্যে ফাঁকা আছে 3,413টি। 769টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা 328টি। এর মধ্যে 15টি সরকারি হাসপাতালে 257টি আইসিইউ বেডের মধ্যে ফাঁকা মাত্র 58টি। কয়েকদিন ধরে করোনা সংক্রমণের হার নিম্নমুখী হয় হাসপাতালে সাধারণ শয্যা ফাঁকা থাকলেও ভর্তি হওয়া বেশিরভাগ রোগীরই অক্সিজেনের চাহিদা থাকায় প্রয়োজন হচ্ছে আইসিইউ। যারা মৃত্যুবরণ করছেন তারা কিন্তু একদিন ম্যাক্সিমাম একদিন বা 2 দিন 48 আওয়ার্স হয়তো আমরা ম্যানেজ করতে পারছি, কারণ তারা আসলে খুবই টার্মিনাল কন্ডিশন নিয়ে আসছে, যার ফলে আমরা আলটিমেটলি খুব বেশি তাদেরকে সার্ভাইভাল যে ডিউরেশন সেটি আমরা রাখতে পারছি না। এদিকে সাপ্তাহিক ছুটির দিনেও রাজধানীর বুথগুলোতে চলেছে করোনা পরীক্ষা। স্বাস্থ্য বিভাগ বলছে, মহামারীর ঝুঁকি বিবেচনায় আরও কিট আমদানির প্রক্রিয়া চলছে, ফলে ঘাটতি হওয়ার আশঙ্কা নেই। এই মুহূর্তে কিটের কোনো সংকট নেই। আমাদের কাছে যে মজুদ আছে সেটি আগামী দিনগুলোতে আমাদের চলবার জন্য যথেষ্ট। এর পাশাপাশি নতুন করে যেন কিটের কখনোই সংকট না হয়, মজুদ কমে না যায়, নতুন করে কিট সংগ্রহ করবার জন্য স্বাস্থ্য অধিদপ্তর উদ্যোগ গ্রহণ করেছে। কেন্দ্রীয় ঔষধাগারের মাধ্যমে বর্ধিত যে চাহিদাটি আছে সেটিও সংগ্রহ করবার প্রক্রিয়াটি চলমান আছে। কিট সহ অন্যান্য সামগ্রী সরবরাহ নিশ্চিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ের অভাব হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সিএমএইচডি বলেন কিংবা অধিদপ্তরের কর্মকর্তা বলেন, ফার ভিশন থাকা উচিত যে তাদের এইটা শর্ট পড়বে কিনা, এটা কোন সময় তাদের কিনতে হবে, এই জিনিসগুলো তারা চিন্তা ভাবনা রেখে আগের থেকে প্রস্তুতি নেওয়া উচিত। তা নইলে তো সমন্বয়হীনতার অভাব পড়বেই। এছাড়া করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি সহ সরকারি বিধিনিষেধ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আরও কঠিন হয়েছে শ্রমিকের জীবন। লকডাউনে আয় কমেছে 68 ভাগের। সঞ্চয় ভেঙে ও ধার দেনা করেও টিকে থাকার লড়াইয়ে রয়েছেন তারা। এ অবস্থায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। স্ট্যান্ডে স্থবির সারি সারি বাস, অলস সময় কাটছে শ্রমিকের, নেই দৈনিক আয়, অথচ তা দিয়েই চলে 70 লাখ পরিবার। গবেষণা বলছে, করোনার 1 বছরে শুধু পরিবহন খাতে আয় কমেছে 80%। এই অবস্থায় শ্রমিকেরা বলছেন, সরকারি অর্থ সহায়তা বা প্রণোদনা না পেলে তারা টিকে থাকতে পারবেন না। কোনো অনুদান বলেন, সাহায্য বলেন, উপহার বলেন, ত্রাণ বলেন, আজ পর্যন্ত আমরা কিছু এখন পর্যন্ত পাই নাই। সংসার কি কোন রকম খালি ঘুরি করে চলতেছে, 200-300 টাকা হয়, সেটা খরচ অনেক কম করতেছে, আগের মতন ইনকাম না গিয়া অনেক কাইসেস আছে, অনেক কাইসেস। একবেলা খাইলে পরে আরেকবেলা না খাওয়া থাকতে হয়, এই অবস্থা। মায়ের রমজান মাস সামনে ঈদ, বাল বাচ্চা আছে, ফ্যামিলি আছে, মা বাবা ভাই বোন আছে, সবাই এমন যে করুণ অবস্থা আমাদের, যা মুখে বাসার বলা যাবে। সিপিডি বলছে, করোনায় কাজ হারিয়েছেন 2 কোটির বেশি মানুষ। দারিদ্র্য সীমা বেড়ে 33%। 68% শ্রমিকের কমেছে আয়। এ পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তার আওতায় অর্থ ও খাদ্য সহায়তায় জোর দিচ্ছেন এই বিশ্লেষক।
আরো প্রায় 2-3 বছরের জন্য সরকারের সামাজিক নিরাপত্তার একটি বর্ধিত কর্মসূচি দরকার, যাতে করে সরকার বছরে অন্তত 2 থেকে 3 বার এই ধরনের জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সহায়তা এককালীন হলেও এই সহায়তাগুলো যেন তাদেরকে বছরে 2 থেকে 3 বার তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। লিস্টের ভিত্তিতে যাতে বর্ধিত কলেবরে শ্রম জনগোষ্ঠীর জন্য যাতে এই সমস্ত সহায়তাগুলো পৌঁছে দেওয়া হয়। করোনার প্রথম ধাক্কায় শ্রমজীবীরা সঞ্চয় ভেঙে ধার দেনা বা পেশা বদলে করেছেন টিকে থাকার চেষ্টা। তবে দ্বিতীয় ধাক্কায় তাদের সে সুযোগও অবশিষ্ট নেই। তাদেরকে যদি কিছু ঋণ দেওয়া হয়, সেই ঋণের মধ্যে সুদ, নামে মাত্র সুদ, কিংবা তার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা যেতে পারে যে একটা অংশ হয়তো তাকে সাবসিডি হিসেবেই দেওয়া হলো। সুতরাং বিভিন্ন ভাবে তাকে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, অর্থাৎ যারা কাজ হারিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোর দাবি, করোনায় বৈশ্বিক মহামারীতে শ্রমিকদের অধিকার রক্ষায় সরকার, মালিকপক্ষ সহ সবাইকেই আরও আন্তরিক হতে হবে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহন চালু সহ 3 দফা দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নেতারা। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, করোনায় সারা দেশে 50 লাখের বেশি পরিবহন শ্রমিক অভাব অনটনে দিন পার করছেন। এ অবস্থায় অবিলম্বে শ্রমিকদের জন্য অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করা উচিত। দ্রুত দাবি মেনে নেওয়া না হলে আগামী 4 এপ্রিল সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলেও জানান ওসমান আলী। ব্রিফিংয়ে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্য নেতারা বলেন, করোনা সংক্রমণ রোধে গণপরিবহন বন্ধ রাখা হলেও সিএনজি, অটোরিকশা সহ নানা বাহনে চলাচল করছে সাধারণ মানুষ। এতে স্বাস্থ্যবিধি উপেক্ষিত হচ্ছে। গণপরিবহন চালু হলে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের ফলে যাত্রীরা স্বাস্থ্যবিধি মেনে চলতে পারবেন বলেও দাবি করেন নেতারা। রিক্সা, ভ্যান প্রভৃতি যানবাহনের, এমনকি নদীপথী স্পিড বোট, ইঞ্জিন চালিত নৌকার ধারণ ক্ষমতার 3-4 গুণ বেশি যাত্রী অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছে। বাস, ট্রাক ব্যতীত সড়ক পথে সকল যানবাহন চলছে। এর ফলে সড়ক পরিবহনের অনাহারে থাকা শ্রমিকদের তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। রাজধানীর যাত্রাবাড়িতে ছেলের ইটের আঘাতে খুন হয়েছেন পারভিন আক্তার নামে এক গৃহিণী। গতরাত 9টার দিকে এ ঘটনার পরপরই ছেলে সজীব পালিয়ে যায়। মামলা দায়ের হলে তাকে ধরতে অভিযান শুরু করেছে যাত্রাবাড়ি থানা পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ির কাজলা উত্তরপাড়ার বাসায় প্রতিদিনের মতোই ছোট ছেলেকে রাতের খাবার খাওয়াচ্ছিলেন মা পারভিন আক্তার। এ সময় শিশুটি কান্নাকাটি করলে এ নিয়ে মায়ের সঙ্গে বড় ছেলে সজীবের তর্ক হয়। এক পর্যায়ে মাকে ইট দিয়ে আঘাত করে 27 বছর বয়সী সজীব। নাকে ও মুখে ইটের আঘাত লাগলে গুরুতর আহত অবস্থায় প্রতিবেশীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই মারা যান পারভিন। তর্ক বিতর্কের মধ্যে ইটা দিয়ে আর কি ওরা মরে মারছে। তা আমরা তো অবশ্যই চাই পুলিশ তাকে অবশ্যই খুঁজে বের করবে, পুলিশের দায়িত্ব, এবং তার শাস্তি অবশ্যই হবে। স্বজনদের দাবি, সজীব মানসিকভাবে কিছুটা অস্বাভাবিক। তবে থানায় মামলা করেছেন তার বাবা। আঘাত করেছে নাকের এইখান দিয়ে এই অংশটা পুরো ভেঙে গেছে আর কি। আমি সুরতল প্রতিবেদন করার সময় যেটা আমি পেয়েছি আর কি, যতটুকু জানা গেছে সে মোটামুটিভাবে একটু অ্যাবনর্মাল টাইপের আর কি, এতটুকু জানা গেছে। তার বোন এটা বলছে, বা স্থানীয় যে গণ্যমান্য লোক আছে তাদের সাথে কথা বলে আমরা এতটুকু জানতে পেরেছি। অলরেডি আমরা সার্বিকভাবে আর কি লোকজন লাগিয়েছি, ঘটনাস্থলে আশেপাশে 2-3টা টিম অলরেডি কাজ করতেছে। মাকে আঘাতের পরপরই পালিয়ে যায় সজীব। তাদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ার আড়ালিয়া এলাকায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজত ইসলামের নেতা মামুনুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তার কথিত স্ত্রী জান্নাতারা ঝর্ণা। শুক্রবার সকালে নারায়ণগঞ্জে সোনারগাঁ থানায় মামলাটি করেন তিনি। বিয়ের প্রলোভন দেখিয়ে 2 বছর ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে এই মামলায়। 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টে হেফাজত নেতা মামুনুল হককে নারীসহ আটক করেন স্থানীয়রা। সে সময় ওই নারীকে নিজের স্ত্রী দাবি করেছিলেন মামুনুল। আটকের পর স্থানীয়দের কাছে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সেখানে বেড়াতে যাওয়ার দাবি করেন তিনি। এরপর 26 এপ্রিল ঝর্ণা নিখোঁজ জানিয়ে মেয়েকে উদ্ধারে কলাবাগান থানায় একটি জিডি করেন তার বাবা। 27 এপ্রিল দুপুরে রাজধানীর বসিলার একটি বাসা থেকে ঝর্ণাকে উদ্ধার করে বাবার জিম্মায় দেয় পুলিশ।
বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে শুক্রবার নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ঝর্ণা। তারা ঝর্ণা তিনি সোনারগাঁ থানায় এসে মামুন হকের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন যে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত 2 বছর যাবৎ তাকে ধর্ষণ করেন। মামলা দায়ের পরে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলার যে প্রসিডিউর আছে সেগুলি প্রতিপালন করছেন। ইতিমধ্যেই ভিকটিম জানাতারা ঝর্ণার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলার এজাহারে ঝর্ণা উল্লেখ করেন তার প্রথম স্বামী মাওলানা শহীদুল ইসলামের সঙ্গে সংসার ভাঙার মূল কারণ ছিলেন মামুনুল। তাদের দাম্পত্য জীবন বিষিয়ে তুলেছিলেন তিনি। ঝর্ণা জানান 2005 সালে মামুনুলের সঙ্গে তার পরিচয়। স্বামীর বন্ধু হওয়ায় তাদের বাড়িতে মামুনুলের ছিল অবাধ যাতায়াত। মামুনুল তাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করেন। এই হেফাজত নেতার পরামর্শে তাদের বিচ্ছেদ হয় বলে অভিযোগ করেন ঝর্ণা। নাশকতার মামলায় 18 এপ্রিল গ্রেপ্তার মামুনুল বর্তমানে রয়েছেন পুলিশি রিমান্ডে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভালো নেই যাত্রীবাহী নৌযান শ্রমিকেরা। লকডাউনে লঞ্চ বন্ধ থাকায় কোনো রকম খেয়ে পড়ে কাটছে দিন। সংসারের বোঝা বইতে হিমশিম খাচ্ছেন একজন শ্রমিক। অভিযোগ, লকডাউনে কেউ খোঁজ নেয়নি তাদের। 5 এপ্রিল লকডাউনের পর থেকেই বুড়িগঙ্গার 2 পাড় জুড়ে অলস পড়ে আছে শত শত লঞ্চ। নেই ইঞ্জিনের বিকট শব্দ আর গগনবিদারী হুইসেল। পরিবেশটা এখন অনেকটা শান্ত থাকলেও বিশাল এই নৌযানগুলোর ভেতরের মানুষগুলো আছেন কেমন? আনিসুর রহমান লস্করের কাজ করেন ঢাকা পায়রা রুটের অ্যাডভেঞ্চার 11 লঞ্চে। বেতন মাত্র 6,500 টাকা। লঞ্চ চালু থাকলে নিজের কেবিনটি ভাড়া দিয়ে আসতো বেশ কিছু বাড়তি আয়, কিন্তু এখন সেই পথ বন্ধ। বাবা মা, স্ত্রী, সন্তান সহ পুরো সংসার চলছে ধার দেনায়। 15,000 টাকার মতো ইনকাম হইতো, আর এখন আমাদের 6,500 টাকা আর কি মালিক থেকে আমাদের দেবে। এখন আমাদের এই 6,500 টাকা দিয়েই আমাদের সংসার পরিবার চালাইতে হবে। এই তাতে কষ্ট হইলে কিছু করার নাই। ঢাকা চাঁদপুর রুটের মিতালি 7 লঞ্চের বাবুর্চি খলিলুল্লাহর কণ্ঠেও একই আক্ষেপ। লকডাউনে লঞ্চ বন্ধ থাকায় বেতনের কিছু অংশ পেলেও মিলবে না বোনাস। কোনো রকমে খেয়ে পড়ে কাটছে দিন। মালিকে আমাকে না কই দিয়েছে, রাস্তায় ঘুরি ঘুরি খাইলই, কোনো কাম কাজ নাই। এই মাসে বেতন পাইনি না পাই সেটা বলতারি না, আর বোনাস হ্যাঁ বলতারি না পাইনি না পাই। শ্রমিকদের অভিযোগ, গত বছর লকডাউন চলাকালে অনেকে শ্রমিকদের সহায়তা দিলেও এবার খোঁজ নেয়নি কেউ। গতবারে লকডাউনে দেখা গেছে কেউ ত্রাণ দিত, আর এবারে লকডাউনে 3 সপ্তাহ হয়ে গেল এখনো কারো খোঁজ মিলেনি। এইটা আমাদের নৌযান শ্রমিকরা আমরা কি অবস্থায় আছি কেউ জানে না। শুধু শ্রমিকরা না, লঞ্চ না চালিয়েও ব্যাংকের কিস্তি পরিশোধ করায় বেকায়দায় পড়েছেন মালিকরাও। সরকার যে লকডাউন ঘোষণা করছে এটা অতীব জরুরি, না হলে হয়তো আমরা আরো ক্ষতিগ্রস্ত হতাম। সেই ক্ষেত্রে বিশেষ করে ছোট লঞ্চ মালিকরা আরো সমস্যার সম্মুখীন, কারণ তারা প্রতিদিন লঞ্চ চালিয়ে তারপরে 2,000 টাকা বা 5,000 টাকা পেলে তাদের সংসার চলে। শ্রমিকরা বলছেন লকডাউন শেষে আবারও লঞ্চ চালানোর অপেক্ষায় দিন গুনছেন তারা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা মহামারীর জন্য 1.5 বছরে পর্যটন শিল্পে 10,000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি করেছেন খাত সংশ্লিষ্টরা। এরই মধ্যে বন্ধ হয়েছে শতাধিক প্রতিষ্ঠান। এ অবস্থায় পর্যটন শিল্প টিকিয়ে রাখতে দ্রুত পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি তাদের। বিশ্বজুড়ে করোনা মহামারীর কারণে প্রায় 1.5 বছর ধরে শূন্যের কোটায় নেমেছে বিদেশি পর্যটকের আনাগোনা। নানা বিধিনিষেধের কারণে কয়েকটি দেশ ছাড়া যাওয়া যাচ্ছে না বিদেশ ভ্রমণেও। 2020 সালের ডিসেম্বর থেকে 3 মাস অভ্যন্তরীণ পর্যটন খোলা হলে বাড়ে পর্যটক সমাগম। তবে সংক্রমণ বাড়ায় ফের লকডাউনে বন্ধ রয়েছে পর্যটন কেন্দ্রগুলো। দীর্ঘদিন ধরে ব্যবসা বন্ধ থাকায় পর্যটন খাতে 10,000 কোটি টাকার বেশি লোকসান হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। একই সঙ্গে বেকার হয়ে পড়েছেন এ খাতের সঙ্গে জড়িত বেশিরভাগ মানুষ। তাই ঈদের আগে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের। বিগত 15 মাস কোনো প্রকার ব্যবসা বাণিজ্য পরিচালিত করিনি, আমরা এফোর্ট চিন্তাও করিনি। আমরা ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কর্মরত শ্রমিকরা কাজ করতে পারবো না, ইনভেস্টরও ব্যবসা পরিচালনা করতে পারবো না। এর জন্যই সরকারের কাছে আমরা দাবি জানিয়ে আসছি। এই সহজ শর্তে ব্যান্ডিং দিলে আমরা যারা উদ্যোক্তা আছি তারা সেটিকে দিয়ে আমাদের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীর চাকরি বাদ দেওয়া হয়েছে তাদেরকেও আমরা নিয়ে নিতে পারি।
পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, করোনার মধ্যে ব্যবসা চালাতে হলে গুরুত্ব দিতে হবে ই-পর্যটনে। একই সঙ্গে দায়িত্বশীল পর্যটন চালুর বিষয়টিও বিবেচনার পরামর্শ তাদের। জীবন এবং জীবিকা দুটির তাগিদেই সীমিত পরিসরে পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়া যেতে পারে। ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্সি এবং হোটেল বিজনেসে যারা রয়েছে তাদেরকে ই ট্যুরিজম, ইলেকট্রনিক ট্যুরিজমের উপর অনেকটা বেশি গুরুত্ব আরোপ করতে হবে। মানুষের যেন চাকরিচ্যুতি কম হয়, এটাও তারা মেনে চলার চেষ্টা করেছে। আমার এইসব জায়গায় সরকারি যে ঋণ সুবিধা, প্রণোদনা সুবিধা পাওয়া উচিত। আমরা আগের বারও বলেছি, আমি এখনো বলার চেষ্টা করি, আমি সরকার এটাকে বিবেচনায় নিতে পারেন। ব্যবসা পরিচালনা ব্যয় কমানোর পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য ঋণ সুবিধা দেওয়ার দাবিও জানিয়েছে পর্যটন ব্যবসায়ীরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 6টি অভয়াশ্রমে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। গতকাল মধ্যরাত থেকে মাছ ধরতে নদীতে নামেন জেলেরা। এরই মধ্যে কর্মচাঞ্চল্য ফিরেছে পদ্মা মেঘনা পাড়ের জেলেপল্লীতে। প্রস্তুত করা হয়েছে মাছ বিক্রির মৎস্য অবতরণ কেন্দ্রগুলো। 2 মাস অলস সময় কাটানোর পর আর্থিক ক্ষতি পুষিয়ে নেয়ার আশা করছেন জেলে ও মৎস্য ব্যবসায়ীরা। তবে লকডাউনের কারণে মাছ আহরণের পর বাজারজাত নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে জেলেদের মাঝে। মা ইলিশের নিরাপদ বিচরণ নিশ্চিত করতে গেল মার্চ ও এপ্রিল জুড়ে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর 70 কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছিল সরকার। দুমাসের নিষেধাজ্ঞা শেষে গতকাল মধ্যরাত থেকে নদীতে ইলিশ মাছ ধরা শুরু করেছেন জেলেরা। ইলিশ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ কর্মসূচির আওতায় গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত মাছ ধরায় নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ বিষয়ে আরো জানাতে বা চাঁদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল আউয়াল রুবেল। আউয়াল, জেলেরা কেমন মাছ তাদের জালে পাচ্ছেন, আর লকডাউনের কারণে মাছ আহরণের পর বাজারজাত নিয়ে একটা সমস্যা থাকার কথা রয়েছে, সে ধরনের কোনো সমস্যায় কি তারা পড়েছেন কিনা? মার্চ এপ্রিল এই 2 মাস জাটকা সংরক্ষণের জন্য 2 মাস সকল দক্ষপাড়ার মাছ ধরা নিষিদ্ধ থাকে। বা সারা দেশের উপকূলীয় যে 6টি অভয়াশ্রম রয়েছে তার মধ্যে চাঁদপুরের 60 থেকে আলেকজান্ডার পর্যন্ত 100 কিলোমিটার, এই 100 কিলোমিটার এলাকায় মধ্যরাত থেকে কিন্তু আসলে মাছ আহরণ শুরু হয়েছে। চাঁদপুরে যে 52,000 মৎস্যজীবী রয়েছেন নিবন্ধিত জেলে, তারা গত রাত থেকেই কিন্তু জাল এবং নৌকা নিয়ে নদীতে নেমেছেন মৎস্য আহরণ করতে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁদপুরের মেঘনা পাড়ের সবচেয়ে বড় যে মৎস্য আহরণ কেন্দ্র, সেটা হরিণা ফেরিঘাটে, হরিণা মৎস্য আহরণ কেন্দ্রে সকাল কাকডাকা ভোর থেকে আমরা এখানে অপেক্ষা করছিলাম জেলেরা যে মাছ নিয়ে ঘাটে ফিরছিলেন সে অবস্থায়। তবে আমরা যেটা দেখেছি যে এই 2 মাসের অভিযানের পর জেলেরা যে বিশাল আশা নিয়ে নদীতে ফিরেছিলেন, যে আশায় বুক বেঁধে যে তারা হয়তো ভালো মাছ পাবেন, কিন্তু সে আশায় অনেকটা গুড়ে বালি। কারণ সকাল থেকে আমরা দেখেছি যে অনেকটা শূন্য হাতেই অনেকেই মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছেন। আমার পিছনেই যে মৎস্য আড়তটি রয়েছে, যদি আমি একটু দেখাই, আমরা দেখবো যে এখানকার যে থেকে আমরা দেখেছি যে অনেকটা শূন্য হাতেই অনেকেই মৎস্য অবতরণ কেন্দ্রে ফিরছেন। আমার পিছনেই যে মৎস্য আড়তটি রয়েছে, যদি আমি একটু দেখাই, আমরা দেখবো যে এখানকার যে বড় বড় আড়তদাররা রয়েছেন, যারা মৎস্য আড়তগুলো এখন একটা অনেকটা শূন্য ফাঁকা অবস্থায় পড়ে আছে। যেখানে এই মুহূর্তে সবচেয়ে বড় কর্মচঞ্চল থাকার কথা, প্রচুর মাছ আসার কথা, সারা রাত্র যেই জেলেরা যে মাছ শিকার করেছেন সেই মাছ নিয়ে তারা ঘাটে ফেরার কথা, কিন্তু এখন এই মৎস্য অবতরণ কেন্দ্রটি মাছ ঘাটটি প্রায় শূন্য। আমরা কথা বলেছিলাম আড়তদারদের সাথে, তারা বলেছেন যে কোটি কোটি টাকা তাদের যে দাদন জেলেদের কাছে দেওয়া আছে, জেলেরা কিন্তু আসলে নদীতে সেরকম মাছ পাচ্ছে না, যার কারণে অনেকটা শূন্য হাতে এখানে ফিরছেন। একজন জেলে সকাল থেকে আমরা দেখেছি 1 থেকে 1,500 টাকার মাছ বিক্রি করছেন, কিন্তু একটা নৌকার পেছনে তাদের 3 থেকে 3,500 টাকা প্রতি নৌকার খরচ। আমি যদি আপনার মাধ্যমে একটু চাঞ্চল্যকর এবং খুবই উদ্বেগজনক একটি তথ্য দিয়ে রাখতে চাই যে 2 মাস মার্চ এপ্রিল এই 2 মাস যে মাছ ধরার সময়, এই সময় যে জাটকা নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে বড় হওয়ার যে সময়টি, সেই সময়ে নদীতে আসলে কিন্তু জাটকা পানির উপরের অংশে বিচরণ করে। এপ্রিল মাসে এসে শেষ দিকে এসে কালবৈশাখী ঝড় যখন শুরু হয়, বৃষ্টির পানি পেলে কিন্তু এই জাটকা নদীর নিচের অংশে চলে যায়। কিন্তু গত এই 15 দিন কোনো বৃষ্টি না হয় এখনো কিন্তু সেই জাটকা রয়ে গেছে পানির উপরিভাগে, যার কারণে জাটকা সংরক্ষণের যে অভিযান ছিল সেই অভিযানটি আসলে ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা করা হচ্ছে। কারণ এই অসাধু যে সমস্ত জেলেরা রয়েছেন তারা কিন্তু এখন কারেন্ট জাল নিয়ে, অবৈধ কারেন্ট জাল নিয়ে হামলে পড়বেন এই জাটকা নিধনের কাজে। ফলে
3 বছর ধরে পদোন্নতি হচ্ছে না শিক্ষা ক্যাডারের সহকারী ও সহযোগী অধ্যাপক পদে। বছরের পর বছর ধরে একই পদে চাকরি করছেন অনেক কর্মকর্তা। ফলে ব্যাপক অসন্তোষ এই ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে। শিক্ষা মন্ত্রণালয় বলছে সমস্যার সমাধানে কাজ চলছে। আদনান হোসেন 29তম বিসিএস এর শিক্ষা ক্যাডারের কর্মকর্তা। চাকরির বয়স 10 বছর পার হলেও এখনো প্রভাষক পদে কর্মরত। একই সময়ে চাকরিতে প্রবেশ করা অন্য অনেক ক্যাডারের কর্মকর্তারা পদোন্নতি পেয়ে এখন আরেক দফা পদোন্নতির জন্য অপেক্ষা করছে। কিন্তু মানসিকভাবেই বিপর্যস্ত থাকছি এবং এতে যে সমস্যাটা হচ্ছে যে আমাদের ক্লাস পারফরমেন্স থেকে শুরু করে সবকিছুর উপরে একটা নেগেটিভ ইফেক্ট পড়ছে। শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা বলছেন 3 বছর ধরে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক, সহকারী থেকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি হচ্ছে না। সেই সঙ্গে এই ক্যাডারে ব্যাচ ভিত্তিক পদোন্নতি না দিয়ে দেয়া হয় বিষয় ভিত্তিক। এ কারণে সময় মতো পদোন্নতি পায় না কর্মকর্তারা। অনেক কর্মকর্তা আছেন যারা পদোন্নতির সকল যোগ্যতা অর্জন করেছে, কিন্তু তা সত্ত্বেও তাদের পদোন্নতি দেওয়া সম্ভব হয়নি। পদোন্নতি যথাসময়ে না পেলে কর্মকর্তাদের মধ্যে কর্মস্পৃহা কমে এবং তাদের মধ্যে বৃদ্ধি পায় হতাশা। মানসম্মত শিক্ষা নিশ্চিতের জন্য শিক্ষকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই শিক্ষা ক্যাডারের সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের আহ্বান শিক্ষা সংশ্লিষ্টদের। শিক্ষা মন্ত্রণালয় বলছে শিক্ষা ক্যাডারের সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে। এরই মধ্যে গত বছর অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে। শিগগিরই বাকি সমস্যা কেটে যাবে। সহযোগী অধ্যাপক পদে, সহকারী অধ্যাপক পদে সেখানে পদোন্নতির একটি বিষয় রয়েছে, সেটি নিয়ে আমাদের কাজ চলছে। প্রায় 12,000 নতুন পদ সৃজন, সেটির কাজও প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। আমি খুবই বুঝতে পারি, আমি তাদের সঙ্গে সহমর্মিতা প্রকাশ করি। এদিকে সমস্যা সমাধান না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুললে ব্যাচ ভিত্তিক কর্মসূচি দেওয়ার কথাও বলছে এই ক্যাডারের কর্মকর্তারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কিশোরগঞ্জের ভৈরবে সংঘর্ষে 2 জন নিহতের ঘটনায় 2 গ্রাম প্রায় পুরুষ শূন্য। মামলার পর গ্রেপ্তার এড়াতে পালিয়ে বেড়াচ্ছেন 2 গ্রামের মানুষ। 2 মামলায় 205 জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে 250 জনকে। এদিকে 2000 হেক্টর জমির পাকা ধান কাটা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে 2 গ্রামের কৃষকরা। গত 17 এপ্রিল ভৈরবে ধানের খড় সরানো নিয়ে খলাপাড়া ও লুন্দিয়া গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 2 জন নিহত হয়, আহত হয় অন্তত 30 জন। সংঘর্ষের সময় ভাঙচুর ও লুটপাট হয় 3 শতাধিক বাড়িঘরে। এ ঘটনায় নিহতদের পরিবার 2টি মামলা করে। মামলায় 205 জনের নাম উল্লেখ সহ আসামি করা হয় 250 জনকে। মামলার পর থেকেই হামলা ও গ্রেফতার আতঙ্কে পালিয়ে বেড়াচ্ছেন 2 গ্রামের পুরুষরা। আমরা মনে করেন হেরা শত্রু মনে করিয়া অযথই আমাদেরকে মনে করেন হয়রানি করিয়া সেরা আজকে 2টা মানুষ আমাদের মায়েরা ফেলাইছে, আরো 3-4টা মানুষ সিরিয়াস অবস্থা। কয়েক কোটি টাকার মাল লুটকান হয়েছে, মনে করেন বিল্ডিং মার্দা ভাঙছে, মালপত্র লুটমার হয়েছে, ভাঙচুর হয়েছে। শিশু কিশোর ও নারীরাও আশ্রয় নিয়েছে অন্য গ্রাম ও আত্মীয়দের বাড়িতে। এমন পরিস্থিতিতে প্রায় 2000 হেক্টর জমিতে পাকা ধান নষ্ট হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আমরা মহিলারা অসহায় হয়ে গেছি, আমরা দেখাইছে কিরিচ দেখাইতেছে, ফল দেখাইতেছে, আমরা মায়ের লাইব, আমরা বেজ্জতি করব। এ অবস্থায় পাকা ধান ঘরে তুলতে কৃষকদের সহায়তা করার কথা জানান উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের কৃষক ভাইয়েরা যদি ধান কাটতে সেখানে কোনো বাধাগ্রস্ত হয় এবং যদি আমাদের কাছে অভিযোগ জানায়, আমরা অবশ্যই আমাদের উপজেলা প্রশাসনের সহযোগিতা এবং পুলিশ বিভাগকে সাথে নিয়ে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য থাকব। এদিকে মামলা 2টি হস্তান্তর হয়েছে সিআইডিতে। তবে ঘটনার 10 দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি। আমাদের পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছে, কিছু আসামি ধরার চেষ্টা চলছে, পুরো এলাকায় পুলিশ মোতায়েন আছে, আইনশৃঙ্খলা বর্তমানে স্বাভাবিক আছে। নতুন করে যেন আবারও সংঘর্ষের ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হবিগঞ্জের মাধবপুরে ইউএনওর সই জাল করে টাকা আত্মসাতের অভিযোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও মাসুদুল ইসলামকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, সম্প্রতি দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ প্রকল্পের 16,68,000 টাকা ইউএনওর সই জাল করে আত্মসাৎ করেন পিআইও মোহাম্মদ মাসুদুল ইসলাম। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার নজরে এলে তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে চুনারঘাট থেকে মাসুদুলকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ চলছে, তবে এখনো গ্রেপ্তার দেখানো হয়নি বলে জানিয়েছে পুলিশ। সবকিছু চেক উত্তোলন হয় আর কি। তো আমি কিছু সাক্ষ্য মনে হয়েছে যে জাল হয়েছে, তার আলোকে আমি থানায় একটা এজাহার দায়ের করি, তারপরে পুলিশ হেফাজতে তাকে নিয়ে আসা হয়। অসচেতনতা, অভাব অনটন এবং আইনের যথাযথ প্রয়োগ না থাকায় ঝুঁকিপূর্ণ নানা কাজে জড়িয়ে পড়ছে লক্ষ্মীপুরের অনেক শিশু। সারাদিন কাজ করেও ন্যায্য মজুরি থেকেও বঞ্চিত এসব শিশুরা। শিশুশ্রম বন্ধে ব্যবস্থা নেওয়ার কথা প্রশাসন বললেও তা থেকে যায় কাগজে কলমে। যখন এসব শিশুদের খেলাধুলা আর স্কুলে যাওয়ার কথা, তখন তারা ব্যস্ত নানা ঝুঁকিপূর্ণ কাজে। লক্ষ্মীপুর সদর, রামগঞ্জ, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলার হাটবাজার, ওয়ার্কশপ, হোটেল, রেস্তোরাঁ ও শিল্প কারখানায় কোমলমতি অনেক শিশু ব্যস্ত জীবনের তাগিদে। পরিবারের অভাবের তাড়নায় অল্প বয়সে বাধ্য হয়ে এই পথ বেছে নেয়া। প্রতিদিন অন্তত 14 ঘন্টা কাজ করেও ন্যায্য মজুরি পায় না তারা। এছাড়া নানা কারণে চলে নির্যাতন। বড়ি কাম করে আমরা গরিব মানুষ, মা বাবাকে সংসার চালাতে হয়। আর এখন কিছু চালাই, আমার বাবা মা কেউ নাই। জীবনের ঝুঁকি নিয়ে আমি শ্রম দিয়ে কাজ করি। আইনের যথাযথ বাস্তবায়ন না থাকা এবং অভিভাবকদের অসচেতনতায় শিশুশ্রম বাড়ছে বলে মনে করেন উন্নয়ন কর্মীরা। এসব শিশুদের স্কুলমুখী করার দাবি জানিয়েছেন অনেকেই। বিশেষ করে অধিক ঝুঁকিপূর্ণ কাজগুলো এই শিশুদের দ্বারাই করা হচ্ছে, এই কারণে তাদের মানসিক গ্রোথ বাধাগ্রস্ত হচ্ছে। শিশুশ্রম নিষিদ্ধ, কিন্তু এটা আমরা কেউই মানছি না। এটা যারা বিশেষ করে যারা বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে, এরা আসলে এদেরকে কম মজুরি দিয়ে এদেরকে দিয়ে কাজ করাইতে পারে। শিশুশ্রম বন্ধে নানা উদ্যোগের কথা প্রশাসন জানালেও এসবের বেশিরভাগই সীমাবদ্ধ থেকে যায় আশ্বাসে। যে যে প্রতিষ্ঠানে শিশু শ্রমিকরা সম্পৃক্ত আছে, আমরা তালিকাটা করার পরে এই বিষয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করব। তারপরও সংশ্লিষ্ট স্টেক হোল্ডার যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, তাদেরকে আমরা চিঠি দিব যাতে শিশু শ্রম বন্ধে তারা কার্যকর ব্যবস্থা গ্রহণ করে। গত 3 বছরে জেলায় নির্যাতনের শিকার হয়েছে অন্তত 30 শিশু, মারা গেছে 2 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শুক্রবার আফগানিস্তানের লোগার প্রদেশে এক গেস্ট হাউসে আত্মঘাতী ট্রাক বোমা হামলায় অন্তত 30 জন নিহত এবং 91 জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছেন, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। শুক্রবার বিকেলের দিকে এই হামলায় 12 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তবে লোগার প্রদেশের রাজধানী পুল-ই-আলমে এই ঘটনার দায় এখনও কেউ স্বীকার করেনি। একই সাথে কেন সেই গেস্ট হাউস লক্ষ্য করে হামলা চালানো হয়েছে তা স্পষ্ট নয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিরগিজস্তান ও তাজিকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষে নিহত হয়েছে অন্তত 31 জন, আহত 1.5 শতাধিক। জলাশয়ে সিসি ক্যামেরা বসানো নিয়ে ঘটনার সূত্রপাত। রক্তক্ষয়ী সংঘর্ষের পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে দুই দেশ। বুধবার পশ্চিম কিরগিজস্তানের বাতকেন অঞ্চলের একটি জলাশয়ে সিসি ক্যামেরা বসানো নিয়ে সংঘর্ষ বাধে তাজিকিস্তানের লোকজনের সঙ্গে। প্রথম দিন সাধারণ মানুষের মধ্যে পাথর ছোড়াছুড়ি হলেও পরদিন সংঘাত রূপ নেয় বন্দুকযুদ্ধে। এতে অংশ নেন দুই দেশের সেনা ও বেসামরিক নাগরিকেরা। 2 দিন ধরে চলা সংঘর্ষে ঘটে প্রাণহানি, আহত হন অনেকে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় 10,000-এর বেশি মানুষকে। অবশেষে শুক্রবার রক্তক্ষয়ী সংঘাত মিটিয়ে অস্ত্রবিরতি ও সেনা সরিয়ে নিতে সম্মত হয় দুই দেশ। বিষয়টি নিশ্চিত করেন কিরগিজস্তানের প্রধানমন্ত্রী। তাজিকিস্তানের প্রধানমন্ত্রী কোখির রসুলজোদার সঙ্গে আলোচনা করেছি। আমরা দুজনেই শান্তিপূর্ণ সমাধানের জন্য ইচ্ছা প্রকাশ করেছি। দুই পক্ষের সমঝোতায় সেনা সরিয়ে নিতে সম্মত হয়েছি। সোভিয়েত ইউনিয়নের পতনের পর 1991 সালে স্বাধীনতা লাভ করে কিরগিজস্তান ও তাজিকিস্তান। তবে 3 দশক ধরে সীমানা বিরোধ সহ নানা ইস্যুতে সংঘর্ষে জড়িয়েছে দুই দেশ।
আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুর্দান্ত বোলিংয়ে লড়াইয়ের উপলক্ষ এনে দিয়েছিলেন তাসকিন আহমেদ, কিন্তু বাজে ফিল্ডিংয়ের পর নিরোশান ডিকওয়েলার 50-তে আবারও ম্যাচে ফিরেছে শ্রীলঙ্কা। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 6 উইকেটে 469 রান। 64 রানে অপরাজিত ডিকওয়েলা, তাসকিনের শিকার 3 উইকেট। ব্যাটিং স্বর্গ উইকেটেও যে দৃষ্টিনন্দন বোলিং করা যায় দিনের শুরুতে দেখিয়েছেন তাসকিন। তার গতির লাইন লেন্থ এগ্রেশনে লঙ্কান ব্যাটসম্যানদের ভুগতে হয়েছে। ত্রিমান্নে ম্যাথিউস টিকে থাকার চেষ্টা করেছেন, পারেননি। গতির কাছে প্রথমে হার মানেন ত্রিমান্নে। ঝকঝকে 140 রানের ইনিংস খেলেছেন তার আগে। ম্যাথিউস ফিরেছেন 2 করে। খানিক বিরতিতে আগের টেস্টের সেঞ্চুরিয়ান ধনঞ্জয়াকে তাইজুল ফেরালে প্রথম সেশনে মাত্র 43 রান তুলতে পারে শ্রীলঙ্কা। দ্বিতীয় সেশনে রান তোলার তারা লঙ্কানদের। সুযোগ কাজে লাগিয়েছেন মিরাজ, তাসকিন। নিশাঙ্কা ওসাদাকে ফিরিয়েছেন 2 জন। এরপর ডিকওয়েলার ওয়ানডে স্টাইলের ব্যাটিং। 100-র উপর স্ট্রাইক রেট রেখে তুলেছেন 50। রান ততক্ষণে 450 ছাড়িয়েছে। উইকেট সংখ্যা বাড়তে পারত তাসকিনের। শান্ত ছেড়েছেন মেন্ডিসের ক্যাচ। 87 রানের পার্টনারশিপ যখন চোখ রাঙাচ্ছে, তখনই বৃষ্টির হানা পাল্লে গেলেতে। দিনে 24 ওভার খেলা হয়নি। তাতে প্রথম টেস্টের মতোই ড্রয়ের সম্ভাবনাও কি দিচ্ছে দ্বিতীয় দিন শেষেই। সেই কাজটা নিশ্চিত করতে হবে টাইগার ব্যাটসম্যানদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে লঙ্কান উদ্বোধনী জুটিতে 209 রান সত্ত্বেও দ্বিতীয় দিনে ম্যাচে ফিরেছে বাংলাদেশ। প্রত্যাবর্তনের পেছনে পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কথা বললেন তাইজুল ইসলাম। ক্যান্ডি টেস্টে এখনও দারুণ কিছু সম্ভাবনা দেখছেন বাঁহাতি এই স্পিনার। তবে সেজন্য তৃতীয় দিন বড় ইনিংস খেলতে হবে ব্যাটসম্যানদের। পালেকেলের ব্যাটিং সহায়ক উইকেটকে কেন্দ্রে রেখে রান উৎসব চলছেই। প্রথম টেস্টে 2 দিনের 155 ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল 4 উইকেটে 474 রান। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের জায়গায় শ্রীলঙ্কা। ওভার আর রানে কাকতালীয় মিল চিত্রনাট্যে অন্তর্ভুক্ত করল স্বাগতিক দল। 155.5 ওভারে 6 উইকেটে লঙ্কানরা তুলেছে 469 রান। শেষ বিকেলে সিংহলের তীরে আনুষ্ঠানিকতা সম্পন্ন করল সন্ধ্যার মেঘমালা। উল্লেখযোগ্য পুঁজি নাগালে না আসায় তৃতীয় দিনেও নামতে হবে লঙ্কানদের। দীর্ঘমেয়াদে যা ইঙ্গিত দিয়ে রাখছে আরেকটি নিষ্প্রাণ ড্রয়ের। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিন শেষে প্রাপ্তি বলতে তাসকিন, তাইজুলের বোলিং। ধারাবাহিকভাবে ভালো লেংথে বল করে তাসকিনের শিকার 3 উইকেট। দারুণ অ্যাকিউরেসিতে দ্বিতীয় দিনের উইকেট থেকে টার্ন তুলে আনার কৃতিত্ব তাইজুল ইসলামের। তাসকিন, রাহি, শরীফুল ওরা ভালো বল করাতে যাচ্ছে। আমার মিরাজের পরের কাজটা মানে বোলিং করতে সুবিধা হয়েছে আর কি, রান চেকটা দিতে সুবিধা হয়েছে। আর ওরা কমফোর্টেবল ওইভাবে আমাদেরকেও খেলতেও পারে নাই আর কি, যে অন্য অন্য সময় যেরকম ইজিলি খেলে থাকে আর কি। তো আমি মনে করি এটা একটা গুড সাইন আমাদের জন্য যে পেস বোলাররা অনেক ভালো কামব্যাক করছে। ওশাডা ফার্নান্দোর সেঞ্চুরি মিস করানোর পেছনে বড় অবদান লিটন দাসের। গ্লোভস হাতে কাজ ভালো সামলে নিচ্ছেন, কিন্তু উইকেটের পেছনে বাক্য ব্যয়ে বড়ই অনীহা টাইগার উইকেট কিপারে। লিটনের নিরাসক্ত বডি ল্যাঙ্গুয়েজের প্রভাব পড়ছে রিভিউ ম্যানেজমেন্টে। উইকেট দেখতে এখনো অনেক ফ্রেশ আছে, তো আসলে বোঝাটা এখনই ডিফিকাল্ট যে উইকেট কালকে বা পরশু কি বিহেভ করবে। ইনশাল্লাহ আশা করি উইকেট ভালো কিছুই হবে এবং আমাদের ব্যাটসম্যানরা সব মিলে যদি ভালোভাবে খেলতে পারে তো ইনশাল্লাহ কাজটা খুব একটা কঠিন মনে হবে না। ক্যান্ডি টেস্টের দ্বিতীয় দিনটা পুরো বাংলাদেশের হয়নি। 64তে অপরাজিত থাকা নিরোশান ডিকওয়েলাতে নতুন সম্ভাবনা দেখছে স্বাগতিকরা। সবশেষ এক টেস্টে 3 সেঞ্চুরির কৃতিত্ব লঙ্কানরা গড়েছিল 3 বছর আগে বাংলাদেশের বিপক্ষেই। তৃতীয় দিন সেই অপ্রীতিকর পরিস্থিতি সামলে নেওয়া চ্যালেঞ্জ টাইগার বোলারদের। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। করোনায় ক্ষতিগ্রস্ত 36.5 লাখ দরিদ্র পাবেন 2,500 টাকা করে। কাল থেকে মোবাইলে পৌঁছে যাবে সহায়তা। ভারতে করোনায় আক্রান্ত ও মৃত বাড়ছেই। একদিনে 3,522 জনের প্রাণহানি, 4 লাখের বেশি শনাক্তের রেকর্ড। করোনায় আরও কঠিন শ্রমিকের জীবন। লকডাউনে আয় কমেছে 68 ভাগের। সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাড়ানোর পরামর্শ।
এবং 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। করোনা লকডাউনে মাছ বাজারজাত নিয়ে শঙ্কা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।